হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব জিকে এর পর্ব নাম্বার 5 নিয়ে। তো এর আগে আমরা 4টি পর্ব আপলোড করে দিয়েছি, যারা দেখোনি একটু দেখে নেবে। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, দেখো কি বলা হয়েছে। ভারতীয় স্বাধীনতা আইন কত সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল? তো ভারতীয় স্বাধীনতা আইন 1947 অর্থাৎ 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় এবং 18ই জুলাই 18ই জুলাই 1947 সালে কার্যকর হয়। এই আইনের মাধ্যমে ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়নে বিভক্ত করা হয়েছিল। 1945 কি ঘটেছিল? এই বছর ২য় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং সিমলা 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 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৪২ কি হয়েছিল? ১৯৪২ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ১৯৪৬ কি হয়? ক্যাবিনেট মিশন। ঠিক আছে? সরি। ক্যাবিনেট মিশন ভারতে আসে। ভারতে আসে। ক্যাবিনেট মিশন ভারতে আসে। নেক্সট কোয়েশ্চেন আমাদের। ভারতীয় বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? তো ভারতীয় বিপ্লবীবাদের জননী হিসেবে কে পরিচিত? না, মাদাম কামা। অপশন এ। ভিকাজি কামা বা মাদাম কামা ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদানের জন্য কিন্তু তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসেবে পরিচিত। আর এই যে দেখছো তোমরা সরোজিনী নাইডু, তিনি ভারতের কুকিল। তিনি কি? ভারতের ভারতের কুকিল। ঠিক আছে? ভারতের কুকিল নামে পরিচিত। আর মাতঙ্গিনী হাজরা ইনি ভারত ছাড়ো আন্দোলনের একজন শহীদ। অ্যানি বেসান্ত কে ছিলেন? তিনি হোম রুল। তিনি হোম রুল আন্দোলনের একজন প্রধান উদ্যোক্তা ছিলেন। পরের কোয়েশ্চেন। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি অধিগ্রহণ করেছিলেন? দেখো, বক্সার ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে তোমার বক্সারের যুদ্ধের পর মুঘল সম্রাট ২য় শাহ আলম আ ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। তাহলে সালটা বুঝতে পেরেছ? তো কত হবে? ১৭৬৫। বাকি অপশন গুলো আ ১৭৭৩ এই সালে নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট পাসড হয়। কি? রেগুলেটিং 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 অ্যাক্ট পাস হয়। আচ্ছা, ১৭৯১ সালে কি হয়? আ থার্ড ইঙ্গ, ঠিক আছে? থার্ড ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছিল। মহীশূর, থার্ড ইঙ্গ মহীশূর যুদ্ধ। আর ১৭৮২ সালে কি হয়েছিল? ১৭৮২ সালে তলবাইয়ের সন্ধি, সন্ধি স্বাক্ষরিত হয়। তলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট কোয়েশ্চেন। কোষের অধ্যয়নকে কি বলা হয়? কোষ সম্পর্কিত বিজ্ঞান বা অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। ঠিক আছে? বাকি অপশন গুলো একটু দেখে নেব। অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব, মানব জাতির উৎপত্তি। মানব জাতির উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে। ঠিক আছে? এপিওলজি, এপিওলজি হচ্ছে কি বলতো? মৌমাছি। মৌমাছি সংক্রান্ত অধ্যয়ন। আচ্ছা, সাইনোলজি, সাইনোলজি হচ্ছে কি? কুকুর। কুকুর সংক্রান্ত অধ্যয়নকে আমরা সাইনোলজি বলছি। তাহলে চেষ্টা করবে শুধুমাত্র একটা এমসিকিউ পড়লাম এইভাবে নয়, বাকি অপশন গুলো সম্পর্কে একটু জেনে রাখার। ঠিক আছে? কারণ এইভাবে তুমি যদি জেনে রাখতে পারো না, আশা রাখি অনেক সময় তোমরা অপশন এলিমিনেট করেও কিন্তু উত্তর বলে দিতে পারবে। উই আ উইল হেলম আ হেল্ম আ কনরাড আ কনরাড রনজেন কি আবিষ্কার করেছিলেন? অ্যাকচুয়ালি উইলিয়াম হতো। উইলিয়াম কনরাড রনজেন। তো বিজ্ঞানী উইলহেলেম কনরাড রনজেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন বা এক্স-রে আবিষ্কার করেন। এই যুগান্তরকারী এই যুগান্তরকারী আবিষ্কারের জন্য তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। এক্স রশ্মি আবিষ্কারের জন্য উইলিয়াম রনজেন নোবেল পুরস্কার পান। ওকে? আচ্ছা, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? টমাস, টমাস আলভা, টমাস আলভা এডিসন। ঠিক আছে? এডিসন এর আবিষ্কাতা বৈদ্যুতিক বাল্ব। তাপ গতিবিদ্যাটা কি? না, এটা পদার্থবিজ্ঞানের একটা শাখা বা যা একাধিক বিজ্ঞানীর অবদান এখানে গড়ে রয়েছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ মানবদেহের সবথেকে শক্ত টিস্যু। তাহলে দেখো, সবথেকে কি আ আ শক্ত টিস্যু কি? দাঁতের এনামেল। দাঁতের যে আমাদের এনামেল রয়েছে, উম আ এনামেল হলো কি? দাঁতের বাইরের যে শক্ত আবরণ।
এবং মানবদেহের সবথেকে কঠিন টিস্যুই কিন্তু হচ্ছে এই দাঁতের এনামেল। এটি মূলত ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। আর এপিডার্মিস কি? এপিডার্মিস হচ্ছে ত্বক। ঠিক আছে? ত্বকের সবথেকে বাইরের স্তর। আর তরুণাস্থি এটি এক ধরনের নমনীয় যোজক কলা। কি বললাম? যোজক কলা। আর কঙ্কাল পেশী এটা হচ্ছে হাড়ের সাথে যুক্ত। হাড়ের সাথে যুক্ত। ঠিক আছে? লেখাগুলো একটু বুঝে নিও। তাহলে এখানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এইডস, এইডস এর সম্পূর্ণ নাম কি? তাই না? এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা একটা কি ভাইরাসের সংক্রমণে হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু নষ্ট করে দেয়। তো ফুল ফর্ম তো আর আলাদা একটা জেনে লাভ নেই বাকি অপশন গুলো। তো আমাদের নেক্সট যে কোয়েশ্চেন নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের জন্য সবথেকে উপযোগী? তুলা চাষের জন্য। তাহলে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। এই রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য সবথেকে উপযোগী। আর এই কারণেই কিন্তু একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলা হয়। তাহলে লোহিত মৃত্তিকায় কি হবে? এখানে হবে ধান হবে, গম হবে, ডাল চাষ এগুলোর জন্য ব্যবহৃত হয়। আর পলল মৃত্তিকা কি হয়? এটা উর্বর মাটি, ধান ধান আর হচ্ছে গম চাষের জন্য আদর্শ। ল্যাটেরাইট মাটিতে কি হয়? চা হবে, কফি হবে, কাজু হবে, ঠিক আছে? কাজু হবে। তা এই বিষয়গুলো একটু চেষ্টা করো যতটা সম্ভব মনে করে রাখার। আচ্ছা পরের কোয়েশ্চেন, সংবিধানের কোন ধারায় আর্টিকেল বা অস্পষ্টতা দূরীকরণের কথা বলা হয়েছিল? ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 17 যেখানে অস্পষ্টতাকে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয় এবং এর দূরীকরণের কথা বলা হয়েছিল। আর্টিকেল 16 তে কি হয়েছিল? সরকারি চাকরিতে সমান অধিকার বা সুযোগ। ঠিক আছে? সমান সুযোগ। আর্টিকেল 15 তে কি হয়েছিল? আর্টিকেল 15 তে হচ্ছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য, ঠিক আছে? বৈষম্য নিষিদ্ধ, বৈষম্য নিষিদ্ধ। আর আর্টিকেল 18 তে কি হয়েছিল? রাজা, মহারাজা ইত্যাদি উপাধি বিলোপ করা হয়েছিল। ওকে? নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক কে? পারমাণবিক কর্মসূচির জনক হলেন ডক্টর হুমিদ জাহাঙ্গীর ভাবা। তাই তো? তিনি ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, রাজা রমনা ইনি কে? ইনিও কিন্তু একজন বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ছিলেন। এপিজে আব্দুল কালাম সম্পর্কে বলার কিছুই নেই। তবে হ্যাঁ, তিনি মিসাইল একটা কোশ্চেনই বলে দেই। তিনি মিসাইল ম্যান হিসেবে পরিচিত ছিলেন। ঠিক আছে? আর জওহরলাল নেহেরু তিনি তো ভারতের ১ম প্রধানমন্ত্রী। সবাই আমরা জানি। তো এটাই মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন। দ্য জাঙ্গল বুক এর লেখক কে? দ্য জাঙ্গল বুক লিখেছিলেন নোবেল বিজয়ী ব্রিটিশ লেখক রুডওয়ার্ড কিপলিং। ঠিক আছে? জর্জ অরওয়েলের লেখা তোমার কিছু একটা বই হচ্ছে অ্যানিমেল। নাই অ্যানিমাল ফার্ম। ঠিক আছে? FARM। আর কি আছে? আর হচ্ছে 1984 জর্জ অরওয়েলের লেখা বই। আচ্ছা মার্ক টোয়েন এর লেখা বই দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এর লেখক হচ্ছেন মার্ক টোয়েন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 হাওয়া মহল কোথায় অবস্থিত? তো বিখ্যাত স্থাপত্য হাওয়া মহল হচ্ছে রাজস্থানের জয়পুরে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা আর অন্ধ্রপ্রদেশে অবস্থিত এমন কিছু তিরুপতি মন্দির বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশে। তিরুপতি মন্দির। আচ্ছা মহারাষ্ট্র কি আছে? মহারাষ্ট্রে অজন্তা ও অজন্তা ইলোরা গুহা। আচ্ছা গুজরাটে কি আছে? গুজরাটে হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির। আরেকটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি। ওকে? তাহলে আমাদের এখানে হাওয়া মহল হচ্ছে রাজস্থান। নেক্সট কোয়েশ্চেন এ আমরা চলে যাব। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস বা ইয়োগা দিবস হিসেবে পালন করা হয়? তো ২০১৫ সাল থেকে মনে রাখবে ২০১৫ সাল থেকে এই ২১শে জুন তারিখকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়।
বাকি দিনগুলো একটু জেনে নেব কেন ইম্পোর্টেন্ট। ৩১শে মে হচ্ছে তামাক, ঠিক আছে? তামাক বিরোধী দিবস। ১লা জুলাই হচ্ছে জাতীয় ডক্টরস ডে বা ঠিক আছে? চিকিৎসক দিবস। এগুলো একটু মনে রাখবে। আর ১লা ডিসেম্বর হচ্ছে বিশ্ব কি? এইডস। এই আচ্ছা, এইডস দিবস। তাহলে এই প্রত্যেকটা কিন্তু আমরা বলে দিলাম। তো এইভাবে আমরা ব্যাখ্যা সহকারে চেষ্টা করব। পরের কোয়েশ্চেন, নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জ্য নয়? তাই তো? তো এখানে আ আ থার্মোকল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ থার্মোকল জীবাণু দ্বারা বিয়োজিত বা বিশিষ্ট হয় না। তাই এটি পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর। পলিথিন, কীটনাশক ইত্যাদিও কিন্তু জীবাণু বিয়োজ্য, অর্থাৎ এগুলো মিশে যায় না। ঠিক আছে? তো বা পচে যায় না। ঠিক আছে? তাহলে বর্জ্য হচ্ছে আমাদের অপশন সি। আর প্রাণী বর্জ্য যেমন কি জীবাণু দ্বারা এগুলো বিয়োজিত হয়ে যায়। কাঠ এটাও জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে যায়। আর পচা শাকসবজি খুব সহজেই জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন এবং আমাদের আজকের শেষ কোয়েশ্চেন। পলিচুন বা কুইক লাইম বলতে কি বোঝায়? দেখো পলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড। যার সংকেত হচ্ছে CaO কেমিক্যাল অক্সাইড। আচ্ছা কস্টিক পটাশ এর রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যার সংকেত হচ্ছে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে চুনা পাথর। ঠিক আছে? চুনা পাথর। আর হচ্ছে কি পটাশিয়াম সায়ানাইড এটা কিন্তু একটা মারাত্মক বিষ। যাকে আমরা KCN তার সংকেত হচ্ছে KCN। তো আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রেখো নিয়মিত এইভাবে ক্লাস পাওয়ার জন্য।